তার নাম সাধু রামানন্দ। কানপুর থেকে আগে চিঠি লিখে নিরঞ্জনকে জানিয়ে দিলেন ছোট কাকা। সাধু রামানন্দ এই 1 মাস এখানে ছিলেন, এইবার পাটনা যাবেন। আমি তাকে অনুরোধ করেছি যেন পাটনাতে তোমাদের ওখানে গিয়ে তিনি একবার পায়ের ধুলো দেন আর অন্তত 1 সপ্তাহ তোমাদের ওখানে বিরাজ করেন। আশা করি তোমাদের ওখানে তার সেবা যত্নের আর ভক্তি শ্রদ্ধার কোনো ত্রুটি হবে না। পাটনাতে এসেছেন সাধু রামানন্দ এবং 1 সপ্তাহ পার হয়ে গিয়েছে, এখনও তিনি নিরঞ্জনের এই বাড়িতেই আছেন। আরও যে কতদিন এখানেই বিরাজ করবেন সাধু রামানন্দ সেটা তিনিই জানেন। শিগগির যে চলে যাবেন এমন কোনো লক্ষণও তার কথায় বা আচরণে দেখা যায় না। ছোট কাকা এত আগ্রহ করে আর অনুরোধ করে চিঠি দিয়েছেন বলেই নিরঞ্জন চুপ করে আছে। তা না হলে সাধু রামানন্দকে নিশ্চয় জিজ্ঞেস করে বসত নিরঞ্জন, আর কতদিন এখানে বিরাজ করবেন সাধুজি? কবে যাবেন? বুঝতে পারা যায়। আর সাধু রামানন্দ নিজেও বলেছেন কানপুরের ছোট কাকার বাড়িতে খুব ভক্তি শ্রদ্ধা আর খুব সেবা যত্ন পেয়েছেন সাধুজি। এখানে নিরঞ্জনের এই বাড়িতে সাধুজির সেবা যত্নের অবশ্য কোনো ত্রুটি হচ্ছে না, কিন্তু ভক্তি শ্রদ্ধার কোনো বাড়াবাড়ি নেই। ভক্তি শ্রদ্ধার কোনো ব্যাপার নেই বললেও চলে, যদিও অভক্তি বা অশ্রদ্ধারও কোনো ব্যাপার নেই। নিরঞ্জনের পাটনার বাড়ির পিছনের বাগানে বারান্দা দেওয়া ছোট একটা ঘর আছে, পাকা ঘর, রঙিন সিমেন্টের মেঝে। এই রঙিন সিমেন্টের চকচকে মেঝের একদিকে সাধু রামানন্দের কম্বল পাতা আছে, একটা ঝোলা আছে, কমণ্ডুল আছে, একজোড়া খড়ম আছে। কম্বলের উপর মাঝে মাঝে ধ্যানস্থ হয়ে বসে থাকেন সাধু রামানন্দ। তখন ঘরের ভিতরের আর বারান্দার ভিড়ও একেবারে নীরব হয়ে সাধুজির সেই ধ্যানস্থ মূর্তির দিকে তাকিয়ে থাকে। এই ভিড়ের মধ্যে নিরঞ্জনকে কোনোদিন দেখা যায়নি। নিরঞ্জনের বাড়ির কোনো মানুষ এই ভক্ত জনতার ভিতর এসে দাঁড়ায় না বা বসে না বা হাত জোড় করে তাকিয়ে থাকে না। অথচ নিরঞ্জনের বাড়িতে লোকজনের অভাব নেই। নিরঞ্জন আছে, নিরঞ্জনের স্ত্রী আছে, নিরঞ্জনের 3 বোন আছে, বড়দার যে 2 ছেলে কলেজে পড়ে তারাও আছে। বড় বোন রানুর বড় এখন এখানে আছে। এরা সবাই সাধু রামানন্দকে একবার দেখে গিয়েছে ঠিকই, কিন্তু শুধু দেখা, প্রণাম করেনি কেউ, হাত পেতে কোনো আশীর্বাদী ফুলও চায়নি, কিন্তু কোনো তুচ্ছতার বা ঠাট্টার হাসিও হাসেনি কেউ। কানপুরে অনেক বড় বড় লোকের বাড়িতে অনেক ভক্তি শ্রদ্ধা পেয়েছেন এক সাধু। সে সাধু দেখতে কেমন, শুধু এই কৌতূহলটুকুর জন্যই এ বাড়ির মানুষেরা সাধুজিকে শুধু চোখে দেখেছে আর চলে গিয়েছে। কিন্তু সাধুজির অসুবিধেও হতে দেয়নি নিরঞ্জন। বাইরের যারা আসছে আর ভিড় করছে, সাধুজির ধ্যান দেখছে, উপদেশ শুনছে, তারা আসুক। দারোয়ানকে বলাই আছে, সাধুজিকে দেখবার জন্য কোনো ভক্ত মানুষ এলেই যেন গেট খুলে দেওয়া হয়। রোজই সাধুজির কিছু ফুল দরকার, কারণ বহু প্রার্থীকে আশীর্বাদ করতে হয়। নিরঞ্জন তার চাকর কৈলাসকে বলে দিয়েছে রোজ সকালবেলা যেন 1 ঠোঙা ফুল সাধুজির কাছে পৌঁছে দেওয়া হয়। সাধুজির দুবেলা স্নানের জল কৈলাসই কুয়ো থেকে তুলে দেয়। বাড়ির রান্নার কাজ করে যে বিশুদ্ধ ব্রাহ্মণ বৈকুণ্ঠ পাড়ে, তাকেও বলা আছে সাধুজির দুবেলার ভোজন আর জলখাবার বাগানের ওই ঘরে পৌঁছে দিয়ে আসবে। চা খাওয়া অভ্যাস আছে সাধুজির। বৈকুণ্ঠ পাড়ে সকাল সন্ধ্যায় সাধুজির ঘরে চা পৌঁছে দিয়ে আসে। সাধু রামানন্দের বয়স বেশি নয়, তবু মুখ ভরা দাড়ি, কাঁচা দাড়ি, জটা নেই কিন্তু চুল খুব লম্বা, চুলের গোছা মাথার উপরে ঝুঁটি করে বাঁধা, পরনে গেরুয়া রঙে ছোপানো ধুতি আর ফতুয়া, গলায় তামার চাকতির একটা মালা, সে মালার সঙ্গে ছোট একটা সাদা শঙ্খ ঝুলছে। নিরঞ্জন একদিন রানুর বর হিতেনের সঙ্গে গল্প করে
সাধুজির আধ্যাত্মিক পাসার তো বেশ জমে উঠেছে দেখছি। তা তো দেখতেই পাচ্ছি। এ তো বড় চমৎকার প্রফেশন। 15 দিনের মধ্যেই মক্কেলের এত ভিড়। আমার চেম্বারে তো এই 10 বছরের মধ্যে একসঙ্গে 10 জনের বেশি মানুষেরও ভিড় হয়নি। সাধুজি ভক্তদের কাছ থেকে টাকা পয়সাও নিচ্ছেন নাকি? নিচ্ছেন বই কি। আমারই মক্কেল শ্যামলাল আজ 100 টাকার একটি নোট দিয়ে সাধুজিকে প্রণাম করেছে। তাহলে আমি আর এত কষ্ট করে আর মরা ছিঁড়ে ডাক্তারি পড়ি কেন? এরকম একটা স্পিরিচুয়াল প্র্যাকটিস শুরু করে দিলেই তো পারি। যদি সাহস করে শুরু করে দিতে পারো তবে বুদ্ধিমানের কাজ হবে হিতেন। না বাবু, সকলেই যে সাধুজিকে টাকা দিয়ে প্রণাম করে তা নয়। কেউ কেউ 1 আনা 2 আনা দিয়েও প্রণাম করে। এমনকি 1 পয়সাও প্রণামে দিতে পারে না এমন লোকও আসে। তার কাছ থেকে বোধহয় হ্যান্ড নোট লিখিয়ে নেন সাধুজি। আগে নগদ না হলে ধারেই পায়ের ধুলো বিক্রি করেন তোমাদের সাধুজি। না জামাইবাবু, ওই তো সত্যবাবুর বউ রোজই আসছেন আর প্রণাম করে চলে যাচ্ছেন। কোনোদিন 1 পয়সাও দেননি সত্যবাবুর বউ। কেন, পয়সা দেবার সামর্থ্য নেই? ঠিকই। সাধু রামানন্দ বোধহয় মনে মনে রোজ বিরক্ত হয়েছেন। এক মহিলা ভক্ত রোজই আসছেন, দুহাত জড়ো করে ঘন্টার পর ঘন্টা বসে থাকছেন। সব ভক্ত চলে যাবার পরেও কিছুক্ষণ বসে থাকেন এই মহিলা। সাধু রামানন্দের ধ্যানস্থ চোখ দুটো মাঝে মাঝে যেন অস্বস্তি সহ্য করতে গিয়ে কাঁপতে থাকে। তুমি তো রোজই আসো, কিন্তু একেবারে খালি হাতে আসো কেন? আমার 1 পয়সা দেবারও সামর্থ্য নেই ঠাকুর। কেন, ভাত খাও না? সেজন্য পয়সা খরচ করতে হয় না? ভাত খায় ঠাকুর, কিন্তু এক একদিন খাইও না। কেন? স্বামী রোগী, 1 বছর হলো বিছানা নিয়েছেন। বাড়িওয়ালা এখনো দয়া করে থাকতে দিচ্ছে। আর পাড়ার কেষ্টবাবু দয়া করে বাড়ি থেকে ভাত পাঠিয়ে দেন বলেই। তাহলে তো চলেই যাচ্ছে। হ্যাঁ, বেঁচে আছি ঠিকই, তবে আর দুঃখ কিসের? কিন্তু আমার ছেলেটা কি বাঁচবে ঠাকুর? কি হয়েছে ছেলের? কে জানে কি হয়েছে। গায়ে জ্বর। এই 3 মাসের মধ্যে ছেলে আমার একটা চিরচিরে কাঠি হয়ে গিয়েছে ঠাকুর। কি উপায় হবে ঠাকুর? ভগবানকে বলো। আপনিই তো ভগবান, তাই তো আপনাকে বলছি। কে বললে আমি ভগবান? কেউ বলেনি, আমার মন বলছে। আমি স্বপ্ন দেখেছি ঠাকুর। ওরা কেউ আপনাকে চিনতে পারেনি। মনে করেছে আপনি একজন মস্ত সাধু, কিন্তু আপনি যে সাক্ষাৎ ভগবান আমি বুঝেছি, আমি চিনেছি। আপনি আর আমাকে ছলনা করবেন না ঠাকুর। সাধু রামানন্দের পায়ের কাছে চকচকে সিমেন্টের মেঝের উপর মাথা লুটিয়ে কাঁদতে থাকে সত্যবাবুর বউ। কিন্তু তুমি কি চাও সেটা তো বুঝতে পারছি না। আপনি একবার নিজে গিয়ে আমার ছেলের কপালে পা ঠেকিয়ে আসবেন। আমি স্বপ্ন দেখেছি ঠাকুর, তাহলেই আমার ছেলের রোগ সেরে যাবে। ছেলেকে নিয়ে এসো তবে। নিয়ে আসা সম্ভব নয় ঠাকুর। ওকে একটু নাড়া দিলেই ওর প্রাণটা বের হয়ে যাবে বলে ভয় হয়। ছেলে আমার 1 মাস হলো, একটু কাত হতেও পারে না ঠাকুর। সাধু রামানন্দের চোখ দুটো তীর হয়ে জ্বলতে থাকে। আমি তোমার মরমর ছেলের মাথায় পা ঠেকিয়ে দেবার পরেও যদি তোমার ছেলে ভালো না হয়, যদি তোমার ছেলে কি বলছেন ঠাকুর? যদি তোমার ছেলে মরে যায়, তবে? তবে জানবো আপনার তাই ইচ্ছে। আমার ইচ্ছে? হ্যাঁ, ভগবান যা ইচ্ছে করবেন তাই তো হবে, তাই তো মেনে নিতে হবে। কি অদ্ভুত শান্ত, নম্র আর অবিচল বিশ্বাসের এক নারী কথা বলছে। সাধু রামানন্দ এই বছরের সাধুত্বের জীবনে কত শত ভক্ত ও ভক্তার বিশ্বাসের কথা শুনেছেন, কিন্তু এমন বিশ্বাসের কথা শোনেননি ছেলে যদি মরে যায় তবুও রামানন্দকে সাক্ষাৎ ভগবান বলে মনে করে রাখবে। এ কি ভয়ানক বিশ্বাস! সত্যিই যে ভগবান হতে ইচ্ছে করে, অন্তত একদিনের জন্য ভগবান হয়ে এই মহিলার মরমর ছেলের মাথায় পা ঠেকিয়ে দিয়ে তাকে বাঁচিয়ে তুলতে ইচ্ছে করে। চেঁচিয়ে ওঠেন সাধু রামানন্দ, তুমি যাও, আমার কি উপায় হবে ঠাকুর? তুমি যাও, কোনো কথা বলো না,
তুমি আর এখানে এসো না। ভগবান! সাধু রামানন্দের পায়ের কাছে মাথাটা নুইয়ে দিয়ে তারপর আস্তে আস্তে হেঁটে যায় সত্যবাবুর বউ। সন্ধ্যা হয়েছে। সাধু রামানন্দের চোখে আজ ধ্যান নেই, ঘরের ভিতরে কোনো ভক্তও নেই। আজ সকাল থেকে একটিও ভক্তের আগমন হয়নি। কাল মাত্র 3 জন এসেছিল। সাধু রামানন্দের আত্মাও যেন সতর্ক হয়ে উঠেছে। লক্ষণ ভালো নয়। শুধু কাল নয়, গত 10 দিন ধরে ভক্তের আগমন ক্রমেই বিরল হয়ে এসেছে, বুঝতে অসুবিধে নেই। ভক্তদের বিশ্বাসের জোয়ারে ভাটা পড়েছে। শ্যামলাল সেই মামলাতে জয়ী হতে পারেনি। আশীর্বাদী ফুল নিয়ে গেল যারা, তাদের একজনেরও চাকরি হয়নি। মুন্সিবাবুর জামাই শেষ পর্যন্ত মারা গিয়েছেন। সাধু রামানন্দের আশীর্বাদী ফুলে কাজ হয়নি। চাকর কৈলাসের কাছ থেকে খোঁজ নিয়ে সব খবর জানতে পেরেছেন সাধু রামানন্দ। কোনো সন্দেহ নেই, এখানে আর পসার জমতে পারবে না। ঠিক সময়ে সরে যাওয়া নিয়ম। এই রকমই সময় বুঝে কানপুর থেকে সরে এখানে চলে এসেছিলেন সাধু রামানন্দ। আজই এই কিছুক্ষণ আগে ঝোলার ভিতর থেকে সব টাকা পয়সা বের করে আর গুনে নিয়ে সেই সঞ্চয় একটা পুটলি করে বেঁধে আবার ঝোলার ভেতরে রেখে দিয়েছেন সাধু রামানন্দ। কিন্তু আজই সরে পড়বার ইচ্ছা ছিল না। কিন্তু না, আর দেরি করলে নিদারুণ ভুল করা হবে। ওই যে আজই বিকেলে এক ভদ্রলোক বাগানের ওইখানে দাঁড়িয়ে সাধু রামানন্দের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। কে সেই ভদ্রলোক? তাকে যে 5 বছর আগে কলকাতার লালবাজার থানার সেই ঘরে একদিন দেখেছিলেন সাধু রামানন্দ। কি আশ্চর্য, সেই শিকারীর সন্ধান আজও ফুরোয়নি। আজও সেই হাতকড়ার প্রতিনিধি পৃথিবীর সব অন্ধকার হাতড়ে হাতড়ে এক তহবিল তছরূপ মামলার আসামিকে ধরবার জন্য ছুটোছুটি করছে। না, এক্ষুনি সরে পড়া চাই। কিন্তু কোথায় যেন একটা বাধা। মনে হয় ফটকের কাছে কলকাতার লালবাজারের সেই সাংঘাতিক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। হয়তো তার জামার বুক পকেটে ফেরারি আসামির ফটোটা আছে। সাধু রামানন্দকে থানায় ধরে নিয়ে গিয়ে আর এই লম্বা চুলের ঝাঁটি কেটে দিলে যে চেহারাটা বেরিয়ে পড়বে, সেই চেহারার সঙ্গে ওই ফটোর চেহারার যে কোনো অমিল দেখতে পাওয়া যাবে না। না, ফটক দিয়ে বের হয়ে যাওয়া সম্ভব হবে না। তাছাড়া দারোয়ানও তো আশ্চর্য হয়ে বাধা দিতে পারে। এ কি, না বলে কয়ে বাবুকে কিছুই না জানিয়ে এই সন্ধ্যার অন্ধকারে আপনি ঝোলাঝুলি নিয়ে কোথায় চলে যাচ্ছেন সাধুজি? কিন্তু ও বাধার জন্য চিন্তা কিসের? ফটক দিয়ে বের হয়ে যাবার দরকার কি? এই তো পাঁচিলের কাছে একটা পেয়ারা গাছ আছে। গাছের গা বেয়ে পাঁচিলের উপর চড়ে তারপরে টুপ করে একটি লাফ দিয়ে পিছনের গলিটাতে নেমে পড়তে পারা যায়। তারপর তারপর আর কে আটকাবে সাধু রামানন্দকে? ট্রেনে না উঠে নৌকায় গঙ্গা পার হয়ে আর সারা রাত হেঁটে অনেক দূরের এক গায়ের জমিদার বাড়িতে গিয়ে আস্তানা নিতে পারা যাবে। ওটা বাধা নয়। তবে কিসের বাধা? কৈলাস চাকরটার কাছ থেকে একটা ঠিকানা না নিয়ে সরে পড়তে পারছেন না সাধু রামানন্দ। সেই মহিলা, সেই সত্যবাবুর বউ। কোথায় থাকে সে? কত দূর? রাস্তাটার নাম কি? কৈলাস এসেছে। কৈলাসের হাতে একটা বালতি। বোধ হয় স্নানের জল তুলে দিয়ে যাবে কৈলাস। ওই যে আস্ত এক মহিলা, সত্যবাবুর বউ। সে কোথায় থাকে বলতে পারো? হ্যাঁ, কদমকুয়ার শিব মন্দিরের পাশে একটা গলিতে সত্যবাবুর বাড়ি। জল তুলতে চলে যায় কৈলাস, আর ছটফট করতে থাকেন সাধু রামানন্দ। যেন ভয়ঙ্কর একটা শখের জ্বালা সাধু রামানন্দের বুকের ভিতরে ছটফট করছে। সত্যি ভগবান হতে ইচ্ছে করছে। ধরা তো পড়তেই হবে একদিন। তাছাড়া না ধরা পড়লেই বা কি, চিরকাল এই পৃথিবীর আনাচে কানাচে শুধু সাধু রামানন্দ হয়ে ঘুরে বেড়াতে হবে। ভগবান হবার সুখ কোনোদিন কপালে জুটবে কিনা সন্দেহ। স্নানের জল দিয়ে চলে গেল কৈলাস। আর একটা মুহূর্ত দেরি করেন না সাধু রামানন্দ। ঝোলাটা হাতে নিয়ে পেয়ারা গাছে চড়ে আর পাঁচিল টপকে
গলির অন্ধকারে অদৃশ্য হয়ে যান। ঠাকুর এসেছেন ঠাকুর? ভগবান, তোমার এত দয়া! কোনো চিন্তা করো না, আমি আছি। বিছানার উপর শুয়ে আছে, ধুক ধুক করছে একটা শিশুর এইটুকু একটা বুক। হাত পা সত্যিই যে ঝিরঝিরে চারটে কাঠি, শুধু মুখটা একটু জীবন্ত, আর মুখটাও যে বড় চমৎকার। শিশুটার মাথায় রেশমের মতো নরম ঝাঁকড়া চুল ফুরফুর করে উঠছে, জানলা দিয়ে ফুরফুর করে বাতাস ঘরে ঢুকছে তাই। চোখ বন্ধ করে শুয়ে পড়ে আছে ছেলেটা। সাধু রামানন্দ জিজ্ঞেস করেন, ঘুমিয়েছে বোধ হয়। না ঠাকুর, বেহুশ হয়ে আছে। কোনো ভয় নেই, ভালো হয়ে যাবে। আপনি ওর মাথায় একবার পা ঠেকিয়ে দিন ঠাকুর। বিছানার কাছে এগিয়ে যান সাধু রামানন্দ। ছেলেটার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন। দয়া করুন ঠাকুর। ছেলেটার ছোট্ট ছোট্ট পা দুটোকে আস্তে আস্তে হাতের উপর তুলে নিয়ে তারপর সেই ছোট্ট পা দুটোর উপর ঝুঁটিওয়ালা মাথা ঘষে দিয়ে হাউ হাউ করে কেঁদে ওঠেন সাধু রামানন্দ। দয়া করো ভগবান। তারপরেই ব্যস্তভাবে উঠে দাঁড়ান সাধু রামানন্দ, হেসে ফেলেন। ব্যাস, এবার আমি যাই। হঠাৎ গম্ভীর হয়ে যান সাধু রামানন্দ। তারপরে হাতের ঝোলাটাকে ঝুপ করে মেঝের উপর ফেলে দিয়ে সাধু রামানন্দ বলেন, এর মধ্যে অনেক টাকা আছে। আজ এখনই সবচেয়ে বড় ডাক্তারকে ডেকে এনে ছেলেকে দেখাও, ভালো করে ওষুধ খাওয়াও, ভালো করে চিকিৎসা করাও। আর কোনো কথা না বলে দরজা দিয়ে এগিয়ে যান সাধু রামানন্দ। পাশের ঘরের অন্ধকারটার দিকে তাকিয়ে চেঁচিয়ে ওঠেন সত্যবাবুর বউ। ওগো, তুমি একবার চোখ মেলে তাকিয়ে দেখো, ঠাকুর তো চলে যাচ্ছেন। পাশের ঘরের অন্ধকারটা যেন ব্যাকুল হয়ে বলে ওঠে, দেখলাম দেখলাম। হেসে ওঠেন সাধু রামানন্দ। আমি চলি। দরজার কাছে ঢিপ করে মাথা ঠুকে কেঁদে ফেলে সত্যবাবুর বউ। ভগবান, ভগবান!